নমস্কার বন্ধুরা, আমি জিৎসোমা। আজ আমি আবার একটা আমার জীবনের গল্প নিয়ে চলে এসেছি, যে গল্পগুলো একটা একটা করে অপরাধ। যাই হোক, আমরা সবাই খুব হল্লা করছিলাম যে বুদ্ধিজীবীরা কেন নামছে না। তবে সমস্ত বুদ্ধিজীবীরা নয়, বেশ কিছু ফিল্ম ফ্রেটার্নিটির লোকেরা রাস্তায় নেমেছে, রাস্তায় হেঁটেছে। আমাদের সঙ্গে তাদের কোনো মতবিরোধ নেই যে আমরা একটা বিহিত চাইছি। এই নারকীয় পৈশাচিক ঘটনার একটা বিহিত আমরা চাইছি। যাই হোক, আজকে আমি যে কথাগুলো বলতে এসেছি, সেই কথাগুলো কিন্তু সত্যি ভেবে দেখার, যে আমরা যারা এই ছোটোখাটো অর্গানাইজেশনগুলোতে কাজ করি, ধরুন প্রাইভেট সেক্টর, প্রাইভেটের ছোট ছোট কোম্পানিগুলো, যেমন আমি আমার কথা বলতে পারি, আমি একজন রিক্রুটমেন্ট স্পেশালিস্ট। ঠিক আছে, আমি রিক্রুটমেন্ট করি, আমি রিক্রুটমেন্টের সঙ্গে যুক্ত। তো কলকাতায় আসার পর আমি এরকম অনেক রিক্রুটমেন্ট কোম্পানিতে কাজ করেছি, হ্যাঁ, যাদের মোটোটাই এটা ছিল যে কম পয়সায় বেশি কাজ করিয়ে নেব। এটাও কিন্তু এক ধরনের অপরাধ, শোষণ। কেমন? আমার কর্মজীবনের অ্যাটলিস্ট দুটো কোম্পানি তো আমি এরকম দেখেইছি, যে যারা নির্দিষ্ট সময় শেষ হয়ে যাওয়ার পরেও কর্মীদের থাকতে বাধ্য করে, আর কর্মীরাও নিজেদের চাকরি বাঁচানোর জন্য সেটা মেনে নেয়। এর আগেও আমি আপনাদেরকে নাট্যভবনের ওপরে একটি অফিস আছে, সেই অফিসের কথাটি বলেছি, সেটাও একটা রিক্রুটমেন্ট এজেন্সি। হ্যাঁ, ধরুন সেটার নাম ট্যাবু রিক্রুটমেন্ট এজেন্সি ধরলাম তার নাম। তাদের কোম্পানির মালিক হচ্ছেন সারাফস, এরকম কিছু হবে, মনে নেই। তো সেখানে আমাদের টাইমিং ছিল 9টার থেকে 6টা, মানে ইন টাইম ছিল 9 আর আউট টাইম ছিল 6 ইভিনিং। 6টায় আপনার কাজ শেষ হয়ে যাওয়ার পর কিন্তু আপনি বেরোতে পারবেন না, আপনাকে বাধ্য করা হবে যাতে আপনি 7টা পর্যন্ত বসে থাকেন। এবং আপনি যদি আপনার ওয়ার্কিং আওয়ার শেষ হয়ে যাওয়ার পর আপনি বেরিয়ে যান, সেখানে আপনার টিম ম্যানেজারকে জবাবদিহি করতে হতো। তো আমার টিম ম্যানেজার সত্যি খুব ভালো ছিলেন, তিনি আমাকে ছেড়ে দিতেন। তার টিমে প্রথমে আমি একাই ছিলাম, তারপরে আরও একজন জয়েন করে, পরে আরও টিমটা বড় হয়। তো আমাকে সেখানে ইঞ্জিনিয়ারিং সেক্টরের জন্যই নেওয়া হয়েছিল। প্রথম দিন মানে আমাকে টেস্ট করবে বলে একটা ওরা প্রোফাইল দেয়। তো আমার কাছে ওটা হাতের ময়লা ছিল, অ্যাকচুয়ালি ওরা যেটা করতে দিয়েছিল সেটা আমার হাতের ময়লা ছিল। তো আমি করে দেওয়ার ফলে তারা অবাক হয়ে গেল, বাবা এত করে ফেললো। তো যাই হোক, তো আমার বস আমাকে ছেড়ে দিতেন, হ্যাঁ যাও। তো একদিন ওখানে দুজন মালিক এবং একজন মালকিন, সেই মালকিন দেখেন যে আমি এবং আরেকটি মেয়ে আমরা অফিস থেকে বেরিয়ে যাচ্ছি। তিনি আমার ইমিডিয়েট বসকে ডেকে প্রশ্ন করেন যে ওই মেয়েরা কেন চলে যাচ্ছে। তখন বস বলে ওয়ার্কিং টাইম শেষ হয়ে গেছে, সেই জন্য যাচ্ছে। আমি আমার টিমকে কি করে কাজ করাবো বা করবো, সেটা তো আমার উপর ডিপেন্ড করবে। বাধ্য করা হতো যাতে 7টা পর্যন্ত থাকে, এবং 7টার পর
আমাদের যারা টিম ম্যানেজার থাকতো তারা ওই ম্যামের বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো, ইচ্ছে করে দেরি করাতো। তাহলে আপনি বলুন যে তারা যে এই 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়ার্কিং আওয়ার শেষ হয়ে যাওয়ার 8 ঘন্টা, তো 8 ঘন্টার ডিউটি, 8 ঘন্টা পরেও তারা আটকে রেখে দিচ্ছে। এর জন্য কিন্তু তারা ওভারটাইম দিত না, বরং আপনি যদি বাইরে যান তাহলে জবাবদিহি করতে হতো। এটাকে কি বলেন? এটাকে অপরাধ বলে কি বলে না? এবং একদিন আমাকে 9টা অবধি অফিসে আটকে রেখে দেওয়া হয়। অফিসে কেউ ছিল না, আমি, আমার টিম লিডার, একজন পিয়ন এবং অফিসের মালিক। আমি একা মেয়ে। কেন না, হাই এন্ড ক্লায়েন্ট, তাদের স্পেসিফিকেশন অনুযায়ী আমরা সোর্স করতে পারছি না, তাই। এবং 9টা বেজে যাওয়ার পর যখন আমাকে অফিস থেকে ছাড়া হয়, আমি তখন, ওটা মনে হয় সেক্টর 3, ওই জলপাইগুড়ি ভবন টবন যেখানে আছে, আমি ওখান থেকে প্রায় ছুটতে ছুটতে করুণাময়ী পর্যন্ত আসি। এসে দেখি কাকুরগাছির দিকে যাওয়ার মতো একটাই অটো, এবং সেই অটোওয়ালাটি একটি মদ্যপ, সে সবসময় মদ খেয়ে থাকতো। আমি তার অটোটা অ্যাভয়েড করতাম, কিন্তু কিছু করার নেই। আবার কখন অটো আসবে আমাকে দাঁড়িয়ে থাকার, তখন কমে গেছে, কোন অটো আসবে কখন আসবে আমি জানি না, আমি অটোটায় চেপে বসে যাই। সেই অটোওয়ালা আমাকে বলছে, দিদি আপনি নেমে যান। আমি বলছি কেন? না, এখানে যারা বসে আছে তারা আপত্তি করতে পারে। আমি বললাম ঠিক আছে, তারা আসুক। তো দেখলাম যে ওই ওই আশেপাশেরই কোনো ম্যানেজমেন্ট কলেজের ছেলেরা, নিতান্তই ছেলে মানুষ, কয়েকটি ছেলে। তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আমি যদি এখানে বসি তোমাদের কোনো আপত্তি আছে? বললাম না আন্টি, আপনি বসুন। প্রায় 10টার পর আমি হস্টেলে পৌঁছালাম। অটো স্টপেজে যখন আমি নেমেছি, কাকুরগাছি এমনি পশ এলাকা, 9টার মধ্যে শুনশান হয়ে যায়। আমি ওখান থেকে হেঁটে হেঁটে হোস্টেলে ঢুকলাম, এবং হোস্টেলের মানে সবাই আমাকে জিজ্ঞেস করছে যে তোমার এত দেরি হলো আজকে। কারণ ওখানে তো ইন টাইম আউট টাইম লিখতে হয়, কোথায় যাচ্ছি লিখতে হয়। তখন আমি তাদেরকে কারণটা বললাম যে এই কারণে আমি পারিনি, আমার এত দেরি হয়েছে। এবং আমি যখন অটোতে উঠে গেছি, আমার বস কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে ফোন করেছেন যে তুমি চলে গেলে কেন, আমি তোমাকে ড্রপ করে দিতাম। ইজ এ ভেরি গুড হিউম্যান বিং, ভেরি গুড হিউম্যান বিং। তাই বললাম না, আমি অটো পেয়ে গেছি, আমি পৌঁছে যাব। এবং সেই দিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমার টিমে যে সমস্ত কাজ করবে, ছেলেমেয়েরা কাজ করবে, সে ছেলে হোক বা মেয়ে হোক, কাজ করবে, তারা অফিসার্সের পর অফিসার্সে থাকবে না। তারা বাইরে যাক, চলে যাক। তারা বয়ফ্রেন্ডের হাতে হাত দিয়ে ঘুরছে, না তার সাথে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে, না কোথাও আড্ডা মারছে, সেটা তো আমার লুকআউট না। অফিস আওয়ার্সের মধ্যে যদি কাজ কমপ্লিট হয় ভালো কথা, না হলে পরের দিন এসে করবে। এই যে আমাকে সেদিন ওরা 9টা পর্যন্ত অফিসে আটকে রেখে দিল, আমার কপাল ভালো যে আমার কিছু হলো না। এবং বাই চান্স যদি আমার কিছু হয়ে যেত, বা আমাকে মেরে যদি কোথাও ফেলে দিত, আমার বাবা মা কোথায় খুঁজতো আমাকে? এবং ওই কোম্পানিতে আমি যে সমস্ত ক্লোজার দিয়েছিলাম, আমায় 1 পয়সাও দেয়নি, একটাও পয়সা দেয়নি। এটাকে কি বলবেন? এটাকে অত্যাচার বলবেন না? এটাকে অপরাধ বলবেন না?
এটাও তো অপরাধী। এটা আমার বাড়ি, আমি যেখানে বসে এই ভিডিওটি করছি এটা আমার বাড়ি, এটা আমার ফার্স্ট হোম, এটা আমার ঘর, যেখানে আমি কাজ করতে যাচ্ছি, যেখানে একটা লম্বা সময় আমি থাকবো, সেটা আমার সেকেন্ড হোম। সেই সেকেন্ড হোমে গিয়েও কিন্তু আমি শোষিত। যেমন এই মেয়েটি 34-36 ঘন্টা কাজ করার পর, ডিউটি করার পর সে রেস্ট নিচ্ছিল, তার উপরে হামলা করা হলো, তার উপর অত্যাচার করা হলো, তাকে মেরেই ফেলা হলো। আমি জানতে চাই এখনো কি এই অর্গানাইজেশনটা এটাই করে? যদি কেউ জেনে থাকেন আমাকে বলবেন, আমি প্রতিবাদ করব এর এগেনস্টে। এই ভিডিওটা তো ইউটিউবে যাবে, এই থোবড়া, এই বিষ থোবড়া তাদের মনে আছে, খুব ভালো মনে আছে। এবং আমি সবথেকে অবাক হই যে এই কোম্পানির একজন মালকিন ছিলেন, হ্যাঁ, লেডি, তিনি কি করে এই জিনিসটা সাপোর্ট করতেন? তিনি তো একজন মহিলা, তিনি কি করে এটা সাপোর্ট করতেন? অফিস আওয়ার্সের পরেও অফিসে মেয়েদেরকে আটকে রেখে দেওয়া, তিনি কি করে এটা সাপোর্ট করতেন? আরেকটা অফিস ছিল, এটা সাউথে ছিল, ধরুন সেই অর্গানাইজেশনটার নাম এক্স পয়েন্ট। তো সেখানেও সেখানে 9:30 থেকে 6:30, কেউ কিন্তু 6:30 বেরোতে পারতো না। এবং 6:30 মধ্যে তার রুমে গেলে এত তারা কিসের? এবং সেইখানে একজন টিম লিডারকে আমি বলতে শুনছি যে 7টা বাজবে, মানে 6:30 অফিস আওয়ার্স শেষ, হ্যাঁ, 7টার সময় আমার কাছে আসবে, যদি আমার মনে হয় যে তোমাদের কাজ ঠিকঠাক আছে তাহলে তোমরা বাড়ি যাবে, না হলে আবার বসে কাজ করবে। এবং সেই টিম লিডার একটি পুরুষ ছিলেন। আমার যেদিন প্রথম বা দ্বিতীয় তৃতীয় দিন এরকম হবে, তাকে কোম্পানি লাত মেরে বার করে দিয়েছিল। কেন জানেন? আমাদের একটা ইন্টারনাল চ্যাট বক্স ছিল, সেইখানে ওরা বসেদের এগেনস্টে উল্টোপাল্টা চ্যাটিং করে যাচ্ছে। তাদের এইটুকু বোধ নেই যে যে ইন্টারনাল চ্যাট বক্সটাতে তুমি চ্যাট করছো সেইটা বসেরা মনিটর করছে। এবং এই লোকটা এত পাজি ছিল, একদিন কারেন্ট চলে গেছে, তো সবাই বসে আছে, তখন আমি নতুন। এরা একটি মেয়েকে, হয় না কিছু মানুষ একটু বেশি টেন্সড হয়, একটু ভীতু টাইপের হয়, সমস্ত অফিসের সিনিয়র ছেলে স্টাফগুলো মেয়েটাকে বুলিং করছে, জানেন, র্যাগিং করছে। তা আমি শুধু বলেছিলাম লেট হার স্পিক, ওকে বলতে দাও। এই টাইপের কুচুটে ছেলে, বুঝলেন তো, বসেদের কাছে গিয়ে বলল মেয়ে, এই নতুন যে টিম লিডার এসছে সে খুব ডমিনেটিং, মানে আমার নামে কমপ্লেন করে এলো। দ্য বস ওয়াজ আস্কিং মি, আপনার কোনো প্রবলেম আছে? আমি বললাম যে আমি তো সবে এসছি, আমার সম্পর্কে এত খবরাখবর? তখন আমি তাকে পুরো ঘটনাটা বললাম যে এই হয়েছিল। এবং এই অফিসের একটা ইনসিডেন্ট ছিল যে এখানকার যে HR ছিল সে একজন ছেলে ছিল। হ্যাঁ, আমাদের যে তখন মানে মেয়েটি ওই রিসেপশনিস্ট কাম অপারেশনস দেখতো,
তো এই এইচআরটি রিসেপশনিস্ট মেয়েটিকে ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি টাচ করতো, কোমরে সুড়সুড়ি দিচ্ছে, মেয়েটা এরকম করে উঠছে, এবং এটা সারা অফিসের লোকজন জানতো, সমস্ত স্টাফেরা জানতো যে এটা হয়। পরে শুনেছিলাম ওদের বিয়েও হয়েছিল, সেটা আলাদা কথা, কিন্তু অফিস প্রেমিসেসের ভেতরে কোনো মেল স্টাফ কোনো ফিমেল স্টাফকে ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি টাচ করছে। আমি এটা প্রোটেস্ট করেছিলাম যে এই জিনিসটা দেখে, এবং সেই ফিমেল যে রিসেপশনিস্ট ছিল সে তো প্রতিবাদ করতো না, সে এনজয় করতো। সে কখনো সেই ছেলেটিকে বলেনি যে এখানে এসব করো না। কারণ আমাদের মাথায় রাখতে হবে, একই অফিসে প্রেম হয়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়, সব ঠিক আছে, কিন্তু তুমি যদি অফিস প্রিমিসেসে তাকে কাতুকুতু দাও, তার গায়ে হাত দাও ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি, এইটা তো ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি টাচ করা। তুমি কেন মানে ফিমেল স্টাফের কোমরে কাতুকুতু দিচ্ছ, সুড়সুড়ি দিচ্ছ? তো এই জিনিসটা সবাই জানতো। তো অন্য যারা মেল স্টাফ ছিল, আমাদের যে আরও মেল কর্মীরা ছিল, তারা তো ইন্সপায়ার্ড হতে পারতো, তারাও এই লিবার্টিটা অন্য মেয়েদের সাথে নিতে পারত। যে একটা কোম্পানির এইচআর, সে যদি একজন রিসেপশনিস্টের সঙ্গে এই রকম করতে পারে, আমিও করব। হতেই তো পারে, সব মানুষ তো আর একরকম হয় না, তাই না? সব মানুষ তো একরকম হয় না। তো আমি প্রতিবাদ করি, অ্যান্ড আই লুজ মাই জব। তার থেকে আমার তাতে কোনো দুঃখ নেই। অফিস প্রিমাইসেসের ভেতরে some male worker is touching a female worker inappropriately in office premises, again আমি বলছি, এইটা কি কোনো সভ্যতার মধ্যে পড়ে? সো আই প্রোটেস্টেড যে এই লিবার্টিটা অন্য ছেলেরাও কিন্তু নিতে পারে। কারণ সবাই যে একরকম মেন্টালিটির হবে তা তো নয়। again I lose my job. আমার স্যালারিটা পর্যন্ত দেয়নি আমাকে। আমার ক্লোজার তো ছেড়েই দিন, আমার স্যালারিটা পর্যন্ত দেয়নি। কিন্তু এরা এই কোম্পানির এই এক্স পয়েন্টটি হ্যাংলার মতো আবার আমাকে, মানে কতবার যে কত লোককে দিয়ে ফোন করিয়েছে আর আমি ডিনাই করেছি তার নেই ঠিক, শেষে মানে সেই পায়ে পড়ার মতো আমাকে নিয়ে গেল। এবং সত্যি কথা বলতে কি, আমার যোগ্য কাজ তারা দিতে পারেনি। কারণ তারা আমার পায়ে ধরে কেন আমার পায়ে হতে দিয়ে তারা পড়েছিল, কারণ তারা আমার পোটেনশিয়ালটা জানতো, তারা আমার এফিসিয়েন্সিটা জানতো। আমি নিজে কাজ করি এবং আমার টিমের ভেতর থেকে কি করে কাজ বের করে আনতে হয় সেটাও আমি জানতাম, আমি করতাম, আমি করেছি। সেই জন্যেই না হতে দিয়ে পড়েছিল। কিন্তু দ্বিতীয়বার যখন বেরিয়ে এলাম, ওরা আর আমার স্যালারিটা খেয়ে দেওয়ার সাহসটা করেনি। যদি করতো তাহলে আমি কালীঘাট থানায় চলে যেতাম। আমি যতদিন বরোদায় কাজ করেছি, কোনো কোম্পানি আমি বলতে পারবো না যে আমার স্যালারিটা খেয়ে নিয়েছে। সেখানেও তো আমি রিক্রুটমেন্ট কোম্পানিগুলোতেই কাজ করতাম, আমি বলতে পারবো না যে তারা আমার পয়সাটা খেয়ে নিয়েছে। কিন্তু কলকাতায় খেয়ে নিয়েছে। এই কোম্পানির কলকাতার এই যে এক্স পয়েন্ট নামক সোকল্ড এক্স পয়েন্ট নামক যে কোম্পানিটা, তার বসও কিন্তু একজন লেডি, তিনিও একজন ডিভোর্সি। আমি আমাকে এনকারেজ করতে বলছি না, কিন্তু আমার হকের টাকাটা তিনি খেয়ে নিলেন। এবং তিনি কি বললেন, আমি রেল লাইনের ধারে থাকি, আমি রেল লাইনের ধারে বস্তিতে থাকি। তার উত্তরে
আমি তার হাজব্যান্ডকে, যে হাজব্যান্ডকে একদিন তিনি কাকু বলতেন, সেই হাজব্যান্ডকে আমি SMS করেছিলাম যে ডু নট ডু দিস, আমি কিন্তু প্রশাসনিক ব্যবস্থা নেব। অ্যাকচুয়ালি আমি কাকুরগাছির যে হস্টেলটায় থাকতাম, সেই হস্টেলটার পাশেই রেলওয়ে ট্র্যাক ছিল, উল্টোডাঙার থেকে শিয়ালদা। অনেকেই হয়তো যাতায়াত করেন আপনারা। তো এগুলোও অত্যাচার, এগুলোও কিন্তু অত্যাচার। এবং আপনি যদি গ্রাস রুট থেকে প্রতিবাদগুলো না করেন, এবং আমি প্রত্যেকটা মাকে বলছি যে দেখুন, মেয়েরাই কিন্তু দেশের ভবিষ্যৎ। এই যে নির্ভয়া কাণ্ডের ইনভেস্টিগেটিং অফিসার ছায়া শর্মা, আগেন আ লেডি, তিনি কিন্তু 18 ঘন্টার মধ্যে সমস্ত অ্যাকিউজডকে অ্যারেস্ট করেছিলেন এবং সমস্ত সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স কালেক্ট করেছিলেন, কেসটা ওয়াটার টাইট করেছিলেন। মেয়েরাই দেশের ভবিষ্যৎ, তাই মেয়েগুলোর কাঁধ দুটো মজবুত করুন, পা দুটো মজবুত করুন, গলাটা শক্ত করুন, যাতে তারা প্রতিবাদ করতে পারে। যখন রাস্তায় কোনো একটা লোক গা ঘষা দিয়ে চলে যায় বা আপনাকে গুটিয়ে দেওয়ার চেষ্টা করে, সঙ্গে সঙ্গে তার কলারটা চেপে ধরুন। মেয়েরা নিজেদের কাজের জায়গায় প্রতিবাদ করতে শেখো। হাতে তো স্মার্টফোন আছে, রেকর্ড করো। কোনো অফিসে তোমার কোনো বস তোমার সাথে উঁচু আওয়াজে কথা বলতে পারে না, এটা তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা থাকে না। কোনো রকম অ্যাবিউজ সে করতে পারে না। আমি ভার্বাল অ্যাবিউজের কথা বলছি, ভার্বাল অ্যাবিউজ করতে পারে না, এটা একটা লিগ্যাল অফেন্স। আমি বলছি না সে তোমাকে অমুকের বাচ্চা, শুয়োরের অমুক এসব বলছে, কিন্তু সে তোমাকে উঁচু গলায় দাঁত মুখ খিঁচিয়েও কথা বলতে পারে না, পারে না। সে যখন এটা করে আর তুমি যদি প্রতিবাদ না করো, তাহলে কিন্তু তুমি হেরে ফিরে আসছো। তার থেকে ভালো যে তুমি 4টে কথা বলে চাকরিটা খুইয়ে এসো। আমি বলছি তুমি একটা বেটার অপশন পেয়ে যাবে, তুমি আরেকটা বেটার অপশন পেয়ে যাবে, পাবেই পাবে। কিন্তু তুমি যদি কিছু না বলে ওই লোকটার ওই অপমান সহ্য করতেই থাকো, ও কিন্তু এই লিবার্টিটা নিতেই থাকবে। ওহো, your work is a holy shit for me. What do you mean by holy shit? What do you mean by holy shit? আপনার ঘরের মন্দিরটা নিশ্চয়ই আপনার বাথরুমের পাশে হয় না। আমরা কি জানি, ওয়ার্ক ইজ ওয়ারশিপ লেখা থাকে। তো সেই ওয়ার্ডটাকে যদি কেউ হোলি শিট বলে, সে খারাপ কথা বলছে, এটা বুঝতে হবে আপনাকে। প্রথম আমি বুঝতাম না, অ্যাজ বিকজ আই এম আ ডিভোর্সি। আর 5টা মেয়েরা যতটা না হ্যারাসড হয়, তার থেকে অনেক বেশি হ্যারাসড আমি হয়েছি। কারণ কি জানেন তো, কাজ করতে বেরিয়েছি তো অ্যাজ আ ডিভোর্সি, অন্য একটা শহর থেকে এসেছি, কাজ করে নিজের রোজগার নিজের পায়ে দাঁড়িয়ে নিজের রোজগারটা নিজে চালাচ্ছি। ভাবে কি আমরা বোধহয় ভিক্ষাপাত্র নিয়ে বেরিয়ে পড়েছি, বাটে হাতে বেরিয়ে পড়েছি। আমাদের মানে খুব অভাব। আমরা যে মেয়েরা শিরদাঁড়া সোজা করে দাঁড়াবার চেষ্টা করছি বা দাঁড়িয়েছি, এটা তারা মেনে নিতে পারে না। अरे वो तो ऑफिस के बाद वो क्या हाथ पकड़ के जा रही थी। अरे भाई तुमको क्या ऑफिस आवर्स के बाद वो हाथ पकड़ के जाए, फुचका खाए या फिर कहीं भी जाए,
दैट इज़ नॉट योर लुकआउट। आपके ऑफिस में जब तक वो थी या था, उसने आपके कंपनी को वो टाइम दिया है। जो काम उसने किया है, आप उसका जो पेमेंट होता है वो आप खा गए। शर्म तो आती नहीं होगी आप लोगों को। আমি বড় বড় কোম্পানিগুলোর কথা বলছি না, তাদের নিজস্ব ডেকোরাম আছে, তাদের নিজস্ব স্ট্রাকচার আছে, দে আর ওকে। কিন্তু এই যে ছোট ছোট কোম্পানিজগুলো, এই কোম্পানিজগুলো কিন্তু এগুলো করে, রিক্রুটমেন্ট কোম্পানিগুলো কিন্তু এগুলো করে। তারা তাকে বসে থাকে, ফিরাকে থাকে যে কি করে কম পয়সায় এদেরকে বেশিক্ষণ কাজ করিয়ে নেব, যখন তখন ডেকে অ্যাবিউজ করব। ভার্বাল অ্যাবিউজের কথা বলছি। একটা কোম্পানিতে আমি ইন্টারভিউ দিতে গেছি। তো ইন্টারভিউ দিতে গেছি, তো আমাকে ইন্টারভিউ যিনি নিচ্ছেন তিনি আমাকে বলছেন যে আপনি যে স্যালারিটা ড্র করছেন সেই স্যালারিটা না আমি ঠিক জাস্টিফাই করতে পারছি না। তখন আমি তাকে উত্তর দিয়েছিলাম যে স্যার, আমি এখন যে কোম্পানিতে কাজ করি তারা আমাকে এই স্যালারিটা দেয়, এই স্যালারিটা কিন্তু আপনি আমাকে দেন না, তাহলে আমি আপনাকে কেন জাস্টিফাই করব? লোকটা কিন্তু বলতে বাধ্য হয়েছিল, জানেন তো, যে এটা আপনি ঠিক কথা বলছেন। এবং তার কোম্পানিতে আমি কাজ করেছি, যথেষ্ট ব্যবসা তাকে আমি দিয়ে এসেছি। হ্যাঁ, যথেষ্ট ব্যবসা তাকে আমি দিয়ে এসেছি। আমার থ্রু দিয়ে সে অনেক টাকা রোজগার করেছে। তার কোম্পানির থেকে যখন আমি বেরোই তখন সে আমাকে বলছে, সোমা আপনার যদি দরকার পড়ে আপনি আমাকে বলবেন। আমি তাকে বলে এসেছিলাম যে স্যার, এত দূর পর্যন্ত আমি আপনার সাহায্য ছাড়াই এসেছি, আগেও আমি কিন্তু আপনার সাহায্য ছাড়াই এগিয়ে যাব বলে আমি বেরিয়ে এসেছিলাম। সেই লোকটা নিজে একটা হাইলি কারাপ্টেড লোক। সে এইচআর হিসেবে কোথাও কাজ পেতে পারে না। অ্যাজ এ এইচআর সে নিজের যোগ্যতায় কোনোদিন চাকরি পায়নি, রেফারেন্সে সে চাকরি পেয়েছে। এবং সে এমন দুষ্কর্ম করেছিল যে সে এইচআর জগৎ থেকে ব্ল্যাকলিস্টেড। তাই সে একটি কোম্পানি খুলে বসে আছে। এগুলো অনেক পরে জেনেছি। আমাদের কাজটা হচ্ছে মানুষ নিয়ে। সে ইন্টারভিউতে টার্ন আপ করছি বলেও করবে না, এটাই খুব স্বাভাবিক। তার জন্য আমার বস আমাকে ভার্বালি অ্যাবিউজ করতে পারে না। আমাকে ফোন করে মারাত্মক অ্যাবিউজ করেছিল, জানেন। আমার যেহেতু আস্থমা আছে, আমি ছুটিতে ছিলাম, সেদিন রেস্টে ছিলাম, সে আমাকে এতটা উত্তেজিত করে দেয় যে আমার অবস্থা খারাপ। আমাদের ওই কোম্পানির বস ইয়েতে থাকতো, লন্ডনে থাকতো। আমি তাকে ইমেল করে দিয়েছিলাম। আমি কিন্তু প্রতিবাদ করার থেকে কোনো দিন পিছপা হইনি। মেয়েরা প্রতিবাদ করতে শেখো, প্রতিবাদ যদি না করেছো না, তাহলে খুব মুশকিল আছে। তাহলে কিন্তু এই ছোট ছোট অপরাধগুলো তোমাদের সাথে হতেই থাকবে। কারণ মানুষ প্রতিবাদ নিতে পারে না। এই যে দেখো না, এই যে মেয়েটি চলে গেল, আমরা তো শুনছি যে অনেকেই বলছে এটা একটা রাজনৈতিক মার্ডার। না, আমি মনে করি এটা একটা কারাপশনের মার্ডার।
মেয়েটি কিছু কারাপশন দেখেছিল, সে সেই কারাপশনের এগেনস্টে জেনে ফেলেছিল বলেই কিন্তু, আচ্ছা সে যদি জেনে ফেলে থাকে, যদি তাকে সরিয়েই দিতে হয়, সরিয়ে দাও, গুলি করে দাও, ওপর থেকে ফেলে দাও, অ্যাক্সিডেন্ট করিয়ে দাও, কি তার সঙ্গে এই রকম জঘন্য পৈশাচিক অত্যাচার কেন করতে হবে? এটা কিছুতেই জাস্টিফাই করা যায় না। সে জেনে ফেলেছে, সে নানা জায়গায় এটা বলছে বলে তার মুখটা বন্ধ করে দিতে হবে। এবং শুধু শুধু তাকে নয়, আরও বাকিরা যারা আছে তাদের কাছেও যাতে এই এক্সাম্পলটা সেট হয় যে তুমি যদি প্রতিবাদ করতে যাও তোমার সাথেও এটা হবে। সেই যে অধ্যক্ষ, সেই অধ্যক্ষ কতটা পাওয়ার তার, সে নিজেকে কি মনে করে? আজকে তো বাজ রাস্তার থেকে সিবিআই তুলে নিয়ে চলে গেল। অ্যান্টিসিপেটরি বেল চেয়েছিল, কোর্ট দিল না, তো নিয়ে গেল। তো এখন সেই ছেলেটির কথা ভাবুন, যাদের 13 বছরের সম্পর্ক ছিল, তারা হয়তো আর কিছুদিনের মধ্যেই বিয়ে থা করে সংসার করার স্বপ্ন দেখছিল। সেই ছেলেটির অবস্থাটি ভাবুন তো। সে নিজেকে দোষী মনে করছে, ভাবছে আমি কিছু করতে পারলাম না। বা যখনই ধরুন এই নির্ভয়া ডে আসে, তখনই যখন অবিন্দ্র প্রতাপের ছবিটা ফিরে ফিরে আসে না, আমি তখন ভাবি যে এই ছেলেটা হয়তো চোখ বন্ধ করলেই সেই দৃশ্যটা দেখতে পায়। আমার বলতে কোনো বাধা নেই, জানেন, কোনো বাধা নেই যে একদিন যখন লড়াই করতে করতে আমি একদম ভেঙে পড়েছি, তখন কিন্তু আমার পাশে এসে দাঁড়িয়েছিল আমার এক পুরুষ বন্ধু। দরকার নেই বয়ফ্রেন্ড হওয়ারও দরকার নেই, স্বামী হওয়ার দরকার নেই, ভাই হওয়ার দরকার নেই, কিচ্ছু হওয়ার দরকার নেই, শুধু একটা মানুষ হওয়ার দরকার। আমার পরিবার পরিজন, আমার মা বাবা কেউ যখন আমার পাশে এসে দাঁড়ায়নি, দাঁড়াতে পারতো কিন্তু দাঁড়ায়নি, তখন কিন্তু সেই মানুষটা এসে আমার পাশে দাঁড়িয়েছিল। সে আমার কাঁধ দুটোকে মজবুত করেছে। এই যে আজকে আমি কথা বলছি না, এই যে আমি আজকে লাইভে কথা বলছি, সে যদি আমার আত্মবিশ্বাসটা ফেরত পেতে সাহায্য না করতো, তাহলে আমি দুমড়ে মুচড়ে শেষ হয়ে যেতাম। আমি কি করে ভুলবো সেই বন্ধুটির অবদান, যে বন্ধুটা শুধু মানসিক দিক থেকে নয়, আর্থিক দিক থেকেও সব সময় সব রকম ভাবে আমাকে সাপোর্ট করেছে। আমি আছি, তুই ঘাবড়াস না, আমি আছি। আমি সেই মেট্রোর ছেলেগুলোকে কি করে ভুলে যাব বলুন তো? ভিড়ে এত ভিড় যে চিড়ে চাপটা হয়ে যাচ্ছি, দম নিতে পারছি না। তখন কিন্তু একটি কম বয়সী ছেলেই আমাকে সিটটা ছেড়ে দিয়ে বলেছে, দিদি আপনি বসুন। একটি নয়, অগুন্তি। একটি কম বয়সী ছেলেই কিন্তু আমাকে সিটটা ছেড়ে দিয়েছে। তাদের চিনি না, জানি না, শুধু তাদের থ্যাংক ইউ বলতাম। জানেন, আমার পায়ে মেজর প্রবলেম আছে, আমার খুব কষ্ট হতো, কি জানি ওরা হয়তো বুঝতে পারতো। আপনি বসুন, আমাকে কিন্তু সিটটা ছেড়ে দিত। সেই ছেলেগুলোকে কি করে ভুলি বলুন তো? আচ্ছা, তো তাদের মুখগুলোও মনে নেই, তাদেরও হয়তো মনে নেই যে এনাকে আমরা কখনো সিট ছেড়ে দিয়েছি, কিন্তু আমি তো কৃতজ্ঞ তাদের কাছে। বরোদায় থাকাকালীন আমার বেশিরভাগ ট্রেন রাত্রি 1টা 1:30 এরকম সময় থাকতো। আমার ভাই এবং তার স্ত্রীর বন্ধু অশ্বিনীর বাবা ফোর্সে কাজ করতেন। আমি অশ্বিনীর মতো পরোপকারী ছেলে দেখিনি, বিশ্বাস করুন।
দেখিনি। এই রাত্রেবেলায় ওই আমাকে নিয়ে যেত, আমার বাড়িতে এসে বাইকে করে আমাকে স্টেশনে পৌঁছে দিয়েই ছেড়ে দিত না, ট্রেন আসা পর্যন্ত সে অপেক্ষা করত এবং আমাকে ট্রেনে তুলে আমার জিনিসপত্র ঠিকমতো গুছিয়ে দিয়ে আমাকে বসিয়ে তারপর সে নামত। কে করে বলুন তো? এটা সে দীর্ঘদিন করে গেছে, যতদিন আমি বরোদায় ছিলাম। তার বাড়ির মা বাবারও কি ভালো শিক্ষা বলুন, তার মাও তো আটকাতো না, বলতেই তো পারতো তোর কি দরকার যাবার, কার দিদি, তোর যাওয়ার কি দরকার। কই তার মা তো আটকাতো না। কি করে ভুলি আমি অশ্বিনীকে? আমি যখন গুজরাটে থাকি, অশ্বিনী আমাকে দেখতে আসতো যে দিদি কেমন আছে। আমার মামাও থাকতো গুজরাটে, এখনো থাকে। আমার মামা কিন্তু কোনোদিন আসেনি, আমার মামা আমাকে ঘর থেকে বার করে দিয়েছিল। যে মামা আমাদের ঘরে খেয়ে পড়ে, আমার বাবার পয়সায় খেয়ে পড়ে থেকে, আমার বাবার পয়সায় বাস্তুশাস্ত্র পড়ে সমস্ত করে আমাকে নিয়ে গেল বরোদায়, তাকে বিশ্বাস করে আমার মা বাবা ছাড়লো তার কাছে, সে আমার সাথে এমন মানে আমাকে তো চাকরানি করে রেখেছিল। তার খাবার, ঘর পরিষ্কার, কাপড় জামা কাচা সব আমি করতাম। ভাবুন, সে আমাকে বাড়ির থেকে তাড়িয়ে দিল ৩,৫০০ মাইল দূর। মায়ের মুখ চেয়ে প্রতি রবিবার তাকে ৩০-৬০ টাকা খরচা করে আমি তাকে দেখতে যেতাম। সে কিন্তু কোনোদিন দেখতে আসেনি যে আমার ভাগ্নিটা কোথায় থাকে, কিন্তু অশ্বিনী আসতো, অশ্বিনীর সাথে আসতো ওদের বন্ধু বলরাম। ঠিক মাসে একবার তো আসতোই দিদিকে দেখতে। আমি তাদেরকে র চা খাওয়াতাম, আর বলরাম বলতো দিদি বিয়ার পিলা রही है। আমি কি করে ভুলি বলুন তো এই ছেলেগুলোকে? কি করে বলি যে সব পুরুষ খারাপ হয়? না, কখনো বলতে পারবো না। কি করে বলবো? অর্কুট থেকে আলাপ সুখির সাথে, সুখজিন্দর অস্ট্রেলিয়া থাকতো, এখনো অস্ট্রেলিয়াতেই থাকে। সে অর্কুটের জামানা থেকে ওর সাথে আমার বন্ধুত্ব। ভীষণ ভালো একটি ছেলে। ও একটি কবিতা লিখে পাঠিয়েছে, ফেসবুকে পোস্ট করেছে, চোখে জল এসে গেছে। তো এই মানুষগুলোকে কি করে ভুলবো? আমি বলতে আমি মুক্ত কণ্ঠে স্বীকার করছি যে এই পুরুষগুলো আছে বলেই, এই ধরনের পুরুষগুলো আছে বলেই কিন্তু এখনো ব্যালেন্স রয়েছে। কিন্তু একের পর এই নির্ভয়া, অভয়া, কামদুনি একের পর এক যদি এই ঘটনাগুলো ঘটতে থাকে, এবারে কিন্তু সেই দিকেই যাচ্ছে যে মেয়েরা হয়তো একদিন মানে জামা কাপড় খুলে উলঙ্গ হয়ে রাস্তায় প্রতিবাদে নেমে গেল যে আয় কি করবি কর। আমাদের মুখ্যমন্ত্রী কি সেই দিনটার জন্য অপেক্ষা করছেন? অ্যাজ আ নেত্রী, একজন দলনেত্রী হিসেবে তো তিনি টোটাল ফেলিয়ার। তার দলের লোকেরা তাকে পা দিয়েও পোছে না। এ কেমন নেত্রী যে তার কথা কেউ শোনেই না? এত বড় একটা মেজর ঘটনা ঘটে যায়, তার এফআইআর করে না কলেজের অধ্যক্ষ। এই যে ধরুন ফেসবুকে চেনা নেই, জানা নেই, শোনা নেই, মেসেঞ্জারে এসে কয়েকটা চুমুর ইমোজি দিয়ে চলে গেল। মানে কয়েকটা চুমুর ইমোজি, মানে
এটা কোন ধরনের ভদ্রতা? না না, মহিলার ছবি দেখে আপনার ভালো লাগতেই পারে, আপনি হাই হ্যালো করুন, আলাপ পরিচয় করতে চান করুন, তো বলে চুমুর ইমোজি কেলো করেছে, এগুলোও কিন্তু এক ধরনের অপরাধ। আপনার বাড়িতে নিজের বাচ্চাকে নিয়ে ছবি দিয়েছে, তারপর আমাকে চুমুর ইমোজি পাঠাচ্ছে। ওই মেয়েটা না খুব ছেলে নাচায় মশায়, এমন অনেক ছেলে আছে যারা মেয়ে নাচায়। ফেসবুকে এরকম গাদা পেয়ে যাবেন, অনেক পেয়ে যাবেন যারা মেয়ে নাচিয়ে বেড়ায়। কই তাদেরকে তো আপনারা বয়কট করছেন না। একটা লোক, সে বিবাহিত, তার বউ আছে, মেয়ে আছে, মেয়ের বিয়ে হয়ে গেছে, মেয়ের ঘরে নাতিপুতি আছে, নাতি নাতনি আছে, সে একটা ৬০-৬২ বছরের লোক, সে সেক্স চ্যাট করে। এই লোকটাকে আপনি ভালো বলবেন? এই লোকটার গ্রুপেই তো আপনারা ঢুকে থাকেন। তার এই অপরাধ, তার এই অন্যায়টা কিন্তু প্রুভড ফেসবুকে। সে একটা গ্রুপ খুলে বসে আছে, সেই গ্রুপের লোকেরা যাচ্ছে। তো আপনারা যদি প্রতিবাদ না, এই যে প্রতিবাদে সবাই বেরোলো, রাস্তায় হাঁটলো, হ্যাঁ, এই প্রতিবাদগুলো করতে হবে না? এই লোকগুলোকে বয়কট করতে হবে না? একটা লোক যে গ্রুপের সমস্ত মেয়েদের সঙ্গেই লাইনবাজি করে চলেছে, এবার দুজন বান্ধবীর মধ্যে ঝগড়া লেগে গেল একজন পুরুষকে নিয়ে, ওই একটি গর্তেই সবাই কিন্তু পা মচকে বসে আছে। এবার তৃতীয় জন যখন জানতে পারছে যে ও তো এদের সাথেও এরকম করতো, তখন সে মানে তাকে ব্লক করে দিচ্ছে, আকাশ থেকে পড়ছে। এগুলো অপরাধ না? এই যে গ্রুপ, ফেসবুকের গ্রুপ করে আপনারা অ্যাডমিন, মডারেটর সমস্ত নিযুক্ত করেন এবং তাদের সাথে মিসবিহেভ করেন, এটাও কিন্তু অপরাধ। আমরা ফেসবুকের অ্যাডমিন মডারেটর হিসেবে কাজ করি, আমরা কিন্তু ফ্রি সার্ভিস দিই, আমরা কিন্তু কোনো রেমুনারেশন পাই না। তাই ঠিকটাকে ঠিক আর ভুলটাকে ভুল বলতে কখনো ভয় পাবো না। অনেকেই আছে দেখবেন গালাগালি ছাড়া কথা বলতে পারে না, সবেতেই গালাগালি। কই সেই লোকটাকে তো বয়কট করছেন না? সেও তো অপরাধী করছে, ভার্বালি অ্যাবিউজ করছে। তাই মেয়েরা প্রতিবাদ করতে শেখো। আর ভগবান তো বুদ্ধি শুধু বুদ্ধিজীবীদের দেয়নি, আমাদেরকেও দিয়েছে। আমরাও বুদ্ধি দিয়েই উপার্জন করি। তাই যে লোকটা গা ঘষা দিয়ে যাবে, তার কলারটা ধরে তাকে একটা থাপ্পড়